ঘটনাবলী সেরকম আজকে একটা পার্ট আমরা পড়াচ্ছি তড়িৎ ক্ষেত্র। তাহলে চলে আসি কথা না বাড়িয়ে। তা আজকে আমি লিখবো না, একটু কোশ্চেনগুলো একটা ডিসকাস করে দেবো, তোমরা দেখতে থাকো। কুলম্বের সূত্রটি বিবৃত করো। তারপর আছে একক আধানের সংজ্ঞা দাও। এই একক আধানের সংজ্ঞা তোমার দেখো তুমি এসিতেও আসতে পারে বা কুলম্বে আসতে পারে, যখন যেটা চাইবে তখন সেটা দেবে। তারপরে বলেছে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে কি বোঝায়, এর একক কী, এটা লিখবে। তারপরে বলেছে দুটি বড়রেখা পরস্পরকে ছেদ করো না কেন, ব্যাখ্যা করো। এই বড়রেখার প্রশ্নটা এমসিকিউতে আসলে অপশানগুলো ঠিক সেভাবেই থাকবে, সেটা দেখে নেবে। তারপর বলেছে দুটি প্লাস কিউ মানের বিন্দু আধানের আর দূরত্বের ব্যবধানে আছে, তড়িৎ বলরেখাকে অঙ্কন করো। দেখো এটা একটা আমি একটু এঁকে দেখাই, যে দুটি ধনাত্মক আধান ধরে নাও এরকম বিন্দু আধান আর দূরত্বে রাখা আছে, তাদের বলরেখাগুলি অঙ্কন করতে বলেছে প্রশ্নে। তাহলে আমরা জানি বলরেখাগুলো এরকমভাবে বেরিয়ে যায়। পজিটিভ আধানের জন্য কি হবে, বহির্মুখী হবে। ঠিক একই প্রশ্ন যদি নেগেটিভ আধানের জন্য দিত, তাহলে আমরা কোন একই রকম ডায়াগ্রাম আঁকতাম, শুধুমাত্র কি হতো যে স্যার বলরেখাগুলি কী হবে, এখানে বহির্মুখী ছিল, এখানে অন্তর্মুখী হবে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন চলে আসি। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, দেখো পরের প্রশ্ন বলেছে যে তড়িৎ দ্বিমেরু বলতে কি বোঝায়, তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা দাও। তারপরে বলেছে দ্বিমেরু অক্ষস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্রপ্রবল নির্ণয় করো এবং দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডের উপর কোনো বিন্দুতে ক্ষেত্রপ্রবল নির্ণয় করো। ক্ষেত্রপ্রবল বলতে তড়িৎ ক্ষেত্রের প্রবলের কথা বলছে। তা দেখো কোনো একটা তড়িৎ দ্বিমেরু যদি আমরা নিই, ধরে নাও এই তোমার তড়িৎ দ্বিমেরু প্লাস কিউ মাইনাস কিউ। আমরা জানি সমমানের দুটি বিন্দু আধান বিপরীত ধর্মী, তারা যদি স্বল্প দূরত্বের ব্যবধানে সেপারেট করা থাকে, তারা একটা সমস্থাপনকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। এখন আমাদের প্রশ্নে বলেছে ধরে নাও এটা ও, এটা এ, এটা বি বিন্দু। এখান থেকে ধরে নাও এখান থেকে আর দূরত্বে একটা পি বিন্দু নিয়েছি, এখানে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রবলের মান জানতে চাইছে পি বিন্দুতে এই দুটো চার্জের জন্য। তা আমরা কত জানি, এই মানটা হয় 1/4 এপসাইলন নট ইন্টু 2pr ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা হয়, এটা মুখস্থ রাখতে হবে। মনে পড়ছে? এবার দেখো সেম প্রশ্ন, এটাকে আমরা মুছে দিলাম। যদি এই বিন্দুটাকে এখানে না নিয়ে যদি বলে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটা জায়গায় আছে, ধরে নাও এটা ডিস্টেন্স তখন আর, তখন এটা কি হবে স্যার, এটা আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এর রুট থাকবে, তাই না? সেক্ষেত্রে দ্বিমেরুর অক্ষস্থ লম্ব সমদ্বিখণ্ডের উপরে কোনো বিন্দুতে তড়িৎ প্রবলের মান যদি ইডাস্ট হয়, সেক্ষেত্রে রাশিমালাটি হয় 1/4 এপসাইলন নট ইন্টু পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখন দেখো এই তড়িৎ দ্বিমেরুটার লেন্থ যদি এই আর বিন্দুর সাপেক্ষে খুবই ছোট হয়, সেক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেশন নিয়ে আমরা দেখাতে পারি। দেখো যে এখানে একটা কোশ্চেন্স থাকে যে এদের অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রবলের মান আর তোমার লম্ব সমদ্বিখণ্ডের উপরে তড়িৎ ক্ষেত্রের প্রবলের অনুপাত কত। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেশন নিয়ে যদি বসাই, তাই এটা আমরা রেজাল্টটা পাবো 2:1। ঠিক আছে, এখানে L টেন্ডস টু 0 করে দেবে, দেখবে এরকম একটা ভ্যালু পেয়ে যাবে। পরের প্রশ্নে চলে আসি আমরা। এটা নির্জয়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা দেখে নিতে পারো। পরের প্রশ্ন বলেছে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো। অর্থাৎ আমাদের যে টাউ সমান পড়েছি, টাউ সমান পি ক্রস ই। এটা দেখানো যায় যে একটা হয়তো এরকম ধরে নাও তোমার তড়িৎ ক্ষেত্র এভাবে অ্যাপ্লাই করা আছে উপরের দিকে লম্ব দিকে, আর তুমি একটা ডাইপোলকে যখন রাখবে তখন ইনিশিয়ালি কী করবে, ও নিজেকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বরাবর অ্যালাইন করে রাখবে, কিন্তু কিছুক্ষণ পরে তুমি হয়তো থিটা কোণকে ডিফ্লেক্ট করেছো। তাই থিটা কোণে ডিফ্লেক্ট করলে কী করবে, ও কিন্তু সবসময় তড়িৎ ক্ষেত্র বরাবর নিজেকে রাখার চেষ্টা করবে, কারণ কি মিনিমাম ফোর্স ওদিকে কাজ করে। তা আমি ধরে নিলাম এদিকে হয়তো এখানে হয়তো মাইনাস কিউ, এখানে হয়তো প্লাস কিউ চার্জ আছে, যাই হোক। তাহলে এখানে ধরে নাও এটা এ, এটা হয়তো বি বিন্দু। তাহলে এখান থেকে আমরা একটা সি বিন্দু ইমাজিন করলাম। তা আমরা এই ডাইপোলার লেন্থ 12 নিয়েছি। দেখো অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও স্যার থিটা হবে, কারণ কি সেম অ্যাঙ্গেল। তাহলে থিটা, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে এসিবি ট্রায়াঙ্গেল থেকে তুমি কিন্তু এই টর্কের রাশিমালাটা ইজিলি নির্ণয় করতে পারো, কারণ কি এখানে টর্কের প্রত্যেকটা দেখো প্রান্তে এখানেও যা টর্ক কাজ করবে, এখানেও টর্কের ভ্যালু একই, তাই না? তাহলে একটা কথা হচ্ছে যে তোমাদেরকে দেখতে হবে যে ফোর্সের মান কত কাজ করছে। এখানে ফোর্স সমান, দেখো ফোর্স সমান হচ্ছে কিউই, প্রত্যেকটা বিন্দুতে কিউই ফোর্স কাজ করছে।
এখন আমরা কি এই বলের ভ্রামক যদি নিই আমরা, অর্থাৎ আর এই মানে এই যদি এসি দেখো এখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স দুটো এই বলের ভ্রামকের মধ্যে ডিস্টেন্স কত, পারপেন্ডিকুলার ডিস্টেন্স এসি, তাহলে এসিটাকে আমরা তোমার এই ট্রায়াঙ্গুলার রেসপেক্টে করব, রিপ্লেস করব। দেখো টাউ সমান পি, দেখো আমরা টাউ সমান পি ক্রসি প্রুভ করবো, কিন্তু এটা কীভাবে নিয়ে আসবো, দেখো টর্ক সমান কি জানি, দেখো আমরা ফোর্স ইনটু মানে বলের ভ্রামক নেব, তাহলে এখানে আমাদের এসিটা আছে, তাহলে দেখো এসি ইন্টু এফ, তাই না, এটাকে রিপ্লেস করো এসি, দেখো এসি এখানে আমাদের যে ভেক্টর পেয়েছে 12, যদি আমরা ভ্যালুটাকে নেওয়ার চেষ্টা করি এখান থেকে পেয়ে যাবো আমরা 12 সাইন থিটা, তাই না, আর এফ সমান হচ্ছে কিউই। তো এটাকে যখনই আমরা দেখো এটাকে যদি রাশিমালাটাকে আমরা অ্যালজেব্রিক হিসাবে লিখেছি এরকমভাবে পাবো, যখন আমরা টপ মানে ভেক্টর দিয়ে লিখবো তখন টাউ সমান পি ক্রস এই, কারণ কি এখানে দেখতে পাচ্ছি আমরা 12, এই যে এই রাশিমালাটা হচ্ছে তোমার পি এর সঙ্গে সমান, আর এটা তো আছেই, তাহলে যখন ভেক্টর দিয়ে লিখবো তখন টাউ সমান পি ক্রস প্রুফ হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন চলে আসে আমরা, দেখো পরের প্রশ্ন বলেছে তড়িৎ ফ্লাক্সের এসে এককটি লেখো। সকলে জানো ফাই সমান এখানে ইজিলি করা যায়, ফাই সমান কীভাবে ডিটারমাইন করতে পারি আমরা এখানে, এগুলো দেখো এগুলো মুছে দিলাম, দেখো ফাই সমান ই ডট এস, তাহলে আমরা দেখো আমরা এফ সমান কিউই, তাহলে ই সমান এফ বাই কিউ, এখান থেকে আমরা ই এর যে একক সেটা আমরা লিখতে পারি নিউটন কুলম্ব ইনভার্স, এখানে বসিয়ে দাও, যদি আমরা লেখার চেষ্টা করি নিউটন কুলম্ব ইনভার্স আর সারফেসের জন্য মিটার স্কোয়ার হয়েছে, তাই এটা পেলাম। এর অল্টারনেটিভ লিখতে পারো ভোল্ট মিটার, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপরে দেখো ঘনকোণ কি, এর একক লেখো, ঘনকোণ তোমরা জানো প্রত্যেকে কি, এর এককও জানো স্টেরেডিয়ান, তাই দেখে নেবো বই থেকে। তারপর বলেছে গাউসের উপপাদ্যটি বিবৃত করো, গাউসের সূত্রটি ব্যবহার করে অসীম দৈর্ঘ্যের রিজিউ আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে, তা এর রাশিমালাটি হয় 1/4πε0 × 2λ/r, এটা দেখে নেবো বই থেকে। তারপরে বলেছে কোনো স্থানে 2i + 3j নিউটন পার কুলম্ব প্রাবল্যের একটি তড়িৎক্ষেত্র ক্রিয়া করছে, 0.5 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাতকে YZ তলের সমান্তরাল রাখলে তড়িৎ ফ্লাক্স কত হবে। এই ধরনের অঙ্কগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটু দেখে নিই, দেখে নাও। এখানে এটা একটু মুছে দিচ্ছি, দেখো এবার দেখে নাও যে বলেছে যে একটি বর্গাকার পাত, হ্যাঁ বলেছে এখানে একটা বর্গাকার ধরো পাতকে, সেই পাতকে যদি আমরা YZ তলের সঙ্গে সমান্তরালভাবে রাখি, এখন বোর্ডের রেসপেক্টে ভাবো, তোমরা বোর্ডের রেসপেক্টে ভাবলে দেখো এই লাইনটা অর্থাৎ বোর্ডের যে হরাইজন্টাল লাইনটা সেটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস ধরে নিলাম, ভার্টিক্যাল লাইনটা ওয়াই অ্যাক্সিস ধরে নিলাম, আর এদের যে পারপেন্ডিকুলার ডাইরেকশন অর্থাৎ সামনের দিকটা এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস ধরে নিলাম। তাহলে কি এই প্লেনটা আমার যে যদি বাঁ হাত দিয়ে দেখাই তাহলে এই প্লেনটা হচ্ছে YZ প্লেন, তাহলে YZ প্লেনের ভেক্টর একক ভেক্টর যদি আমরা নিই কী হবে i ক্যাপ স্যার, তাই তো। তাহলে ইলেকট্রিক ফিল্ডের তড়িৎক্ষেত্রের প্রাবল্যের মান বলা দেওয়া আছে 2i ক্যাপ + 3j ক্যাপ, বোঝা যাচ্ছে। আর YZ প্লেনের যদি আমরা ভেক্টরটা লিখি তাহলে সেখানে SI ক্যাপ হবে, তাই তো। এস হচ্ছে তোমার ক্ষেত্রফলের মানটা, আর i ক্যাপটা হচ্ছে তোমার ডাইরেকশনটাকে বোঝাচ্ছে। এদের মধ্যে ডট প্রোডাক্ট না এখন ফ্লাক্স বের করার জন্য, তাহলে তোমরা ইজিলি বের করতে পারবে ই ডট এস, তাহলে দেখো ই ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ + 3j ক্যাপ, ডট প্রোডাক্ট নাও। তাহলে এস দেখো 0.5 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র বলেছিল, তাহলে তার প্রত্যেকটা বাহু 0.5 এর হোল স্কোয়ার নাও, তাহলে তোমার কী পাবে 0.25 সরি। তা এখানে তোমরা এটা ক্যালকুলেট করো, তাহলে দেখো i ডট i এর জন্য থাকবে আর বাকি i ডট j এর জন্য থাকবে না, তোমরা জানো কেন থাকে না। তাহলে এখানে আমরা এটা ক্যালকুলেট করলে এটা পাচ্ছি 0.50, আর এখানে i ডট i এই ভ্যালুটা 1 হয়ে যাবে, তাহলে শেষমেশ আমরা কী পেলাম, ফাইয়ের মানটা পেয়ে গেলাম। দেখো এত তোমরা জানো যে নিউটন কুলম্ব ইনভার্স নিউটন কুলম্ব ইনভার্স 1 আর মিটার স্কোয়ার, এর যে ইউনিটটা হবে সেটা লিখে নেবে। এইভাবে তোমরা দেখো এই ফ্লাক্সের অঙ্ক কিন্তু একটা আসবে, অবশ্যই আসবে, পরের অঙ্ক দেখে নিই আমরা। তারপরে বলেছে যে 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে কিউ কুলম্ব তড়িৎধারা রাখলে প্রতিতলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে। তোমরা জানো যে কোনো একটা কিউ আধানের জন্য ঘনকের মোট যে তড়িৎ ফ্লাক্স হচ্ছে Q/ε0 ঘনক দ্বারা পরিবৃত। তাহলে এখানে 6টা সারফেস রয়েছে, যেমন রুমটার কথা ভাবো, 6টা সারফেস রয়েছে, তাহলে প্রত্যেকটা সারফেসে কত করে ইলেকট্রিক ফ্লাক্স ডিস্ট্রিবিউট হবে স্যার 1/6 × Q/ε0, এভাবে বের করতে পারবে।
ঠিক একই প্রবলেম যদি একটা কিউব বলা থাকতো, তাহলে কিউবের কর্নায় ধর রাখা আছে, তাহলে এরকম 8টা কিউবকে শেয়ার করবে, সেক্ষেত্রে 1/8 ইন্টু Q/ε0, এটা দেখে নেবে, বইতেও আছে দেখবে, এরকম আরও রয়েছে, সেগুলো একটু দেখতে পারলে ভালো, নাহলে একটা দেখলে হবে, এর মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, পরে দেখে নাও, পরিবাহীর মধ্যে তড়িৎ প্রাবল্য শূন্য হয় কেন, এটা বইতে পেয়ে যাবে। কারণ কি, বাইরে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হয়, ভেতরে কিন্তু উল্টো হয়, এই জন্য শূন্য হয়ে যায়। গাউসের উপপাদ্য তাৎপর্য কি, এটা জানো যে আধান থাকলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করা যায়, প্রাবল্য জানা থাকলে আধান নির্ণয় করা যায়। দেখে নেবে এই সূত্রটিকে তড়িৎ ক্ষেত্র ছাড়া অন্য ক্ষেত্রে প্রযোজ্য, অবশ্যই প্রযোজ্য, চৌম্বক ক্ষেত্রে নিলেও সেখানেও প্রযোজ্য হবে। এগুলো সব পেয়ে যাবে বইতে, এগুলো সব এই প্রশ্নগুলো রেডি করবে, তাহলে দেখবে আর কোনো প্রিপারেশনের সমস্যা থাকবে না। এবার দেখে নিই, ক্যাপিটাল কিউ পরিমাণে দুটি সম আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে স্মল কিউ আধান রাখা হলো। সমস্তটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ সমান, অর্থাৎ স্মল কিউ সমান মাইনাস ক্যাপিটাল Q/4 হয়। দেখো এখানে অঙ্কটা বলেছে, একটু অঙ্কটা দেখে নেব, মোর কনসেপচুয়াল ম্যাথ এটা, এবং ভালো লাগবে, এই অঙ্কটা নির্যাতিত আছে। বলেছে যে ক্যাপিটাল কিউ দুটো আধান রয়েছে, তাদেরকে আর ডিস্ট্যান্সে রাখা আছে, আর এদের মধ্যবর্তী ধরে নাও, আরেক জায়গায় আমরা 2r ধরে নিলাম, বুঝতে সুবিধা হবে একটু। এখানে মধ্যবিন্দুতে, ঠিক মধ্যবিন্দুতে একটা স্মল কিউ আধান রাখা আছে, দিয়ে বলেছে 3টি আধান পরস্পর সাম্যাবস্থায় থাকবে যদি স্মল কিউ সমান মাইনাস ক্যাপিটাল Q/4 হয়। এটা আমাদেরকে দেখাতে হবে। কিভাবে দেখাবো, দেখো এখানে যে আধান রয়েছে, এই আধানের উপরে কী কী বল কাজ করছে সেটা আমরা লক্ষ্য করব। তাহলে A, O, B, 3টে পয়েন্টে 3টে চার্জ রাখা আছে। ধরে নিলাম যে কিউ চার্জের উপরে, স্মল কিউ চার্জের উপরে এই ক্যাপিটাল কিউ আর এখানে ক্যাপিটাল কিউ এর যে মোট ফোর্স, সেটা যদি আমরা F1 একটা ধরে নিই এই এ বিন্দুতে চার্জের জন্য ও বিন্দু চার্জের উপরে, এবং বি বিন্দুতে চার্জের জন্য ও বিন্দু চার্জের উপরে, তাহলে এটাকে F1 ধরেছে, এটাকে F2 ধরেছে, তাহলে F1 সমান কি লিখতে পারি, ধরে নাও কনস্ট্যান্টটাকে কে ধরেছে আমরা এখানে, তাহলে Q/r², আর F2 সমান সমান এখানেও দেখো একই ফোর্স আছে Q/r², মনে থাকবে। এদের অভিমুখ কিন্তু বিপরীত, দেখো এর জন্য অভিমুখ কোন দিকে হবে, যদি আমরা অভিমুখটা দেওয়ার চেষ্টা করি A অভিমুখে, এর জন্য কি হবে B অভিমুখে। এবার আরেকটা চার্জ ধরে নাও, এই চার্জের উপরে আমি এই চার্জ আর এই চার্জ, অর্থাৎ স্মল কিউ ক্যাপিটাল কিউবের এফেক্ট দেখতে পারি, অথবা বি পয়েন্টে যে কিউ চার্জ রাখা আছে তার উপরে এ বিউতে রাখা ক্যাপিটাল কিউ আর এখানে ও বিউতে রাখা স্মল কিউ, এদের এফেক্ট দেখতে পারি। আইদার এটা অথবা এটা, দুটোর মধ্যে যে কোনো একটা লেখো তাহলে হবে। আমি ধরে নিলাম এ বিউতে রাখা কিউ চার্জের উপর এদের এফেক্ট দেখছি, তাহলে সেক্ষেত্রে যদি ফোর্সের মানটা F3 হয়, তাহলে কী লিখবো, দেখো এই বিউতে চার্জ, এদের মধ্যে যে তোমার বল তাতে কত হবে, যদি আমরা Q/r², মনে থাকবে এই বিউদের মধ্যে যে ফোর্স, তারপরে F4, দেখো এর মধ্যে এদের মধ্যে মানে এই চার্জ আর এই চার্জের মধ্যে যে আমরা যদি আমরা এফেক্ট দেওয়ার চেষ্টা করি, তাহলে কী হবে কিউ অর্থাৎ Q²/2r এর হোল স্কোয়ার হবে। তাহলে এই চারটে ফোর্সকে যদি আমরা অ্যাড করি, অবশ্যই শূন্য হতে হবে, তাই না। তাহলে F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4 সমান 0। তার মধ্যে এই দুটো ফোর্স দেখো ভ্যালু সেম, জাস্ট এটা ডিরেকশনালি অপোজিট, ক্যান্সেল হয়ে যাবে। আর F3 F4 এ দুটোকে আমরা এবার সমান করে নাও, তাহলেই রেজাল্টটা দিয়ে দেবে। কিন্তু F3, এই যে F3 আর F4 এই দুটো ইকুয়েশনকে প্লাস করে সমান করে দাও, সলিউশন করো, ইট গিভস দ্য রেজাল্ট Q সমান মাইনাস Q/4। এটা তোমরা নিজেরা করবে, আর করে দেবো না, ঠিক আছে। এটা বইতে পেয়ে যাবে, আমি লিখে দিলাম, দেখে যাবেন কীভাবে সলিউশন করতে হবে। পরের দেখো চলে আসি, পরের প্রশ্নে কী বলেছে, যে দুটি আহিত কণার মধ্যে দূরত্ব থাকলে এদের মধ্যে ক্রিয়াশীল বল 9 নিউটন হয়। যদি দূরত্ব 3D করা হয়, তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কত হবে। তো দেখতে পাচ্ছ যে ফোর্সের সঙ্গে ডিস্ট্যান্সের রিলেশনটা কেমন হয়, স্যার ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না। কি হয়, F ভ্যারিজেস 1/d²। তাহলে এখানে ডিস্ট্যান্সটা কত বলেছে, 3D করা হয়েছে, তাহলে বুঝতে পারছো যে তোমাদের অ্যান্সারটা কত হবে, 1 নিউটন। বসে নেবে, হয়ে যাবে। একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানে বলরাশি হলে কী হবে, অরিভাবে ভোল্টমিটার, অলরেডি আমরা এঁকে দেখিয়ে দিয়েছি। তড়িৎ ফ্লাক্স একক কী হবে, ভোল্টমিটার, অলরেডি আগে আমরা দেখিয়েছি, নিউটন কুলম্ব ইনভার্স 1 মিটার স্কোয়ার, এটাও হয়। 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা, আমরা ফাই সমান কী জানি, Q/ε0। তাহলে কিউ এর মান কত বলেছে, 1 কুলম্ব। ε0 এর মান তোমরা জানো, বা বই এখানে দেওয়া থাকবে 8.85 × 10⁻12।
তাই না? এটা বসিয়ে দাও, এককটা দেখে নেবে, এটা বলবো না, তোমরা নিজেরা করে নেবে, তাহলে বড় রেখার সংখ্যা পেয়ে যাবে। বড় রেখার সংখ্যার কোনো একক থাকে না, কিন্তু এপসাইলন নটের একক আছে, সেটা তোমরা ঠিকঠাক করে বসিয়ে করে নেবে। তারপরে দেখো ক্যাপিটাল ই মানের একটি সুষম, পরের প্রশ্ন চলে আসছে আর কি, ক্যাপিটাল ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান -e এবং ভর m। ক্যাপিটাল ই এর মান এমনই যে ইলেকট্রনের উপরে তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল তার ওজনের সঙ্গে সমান হয়। এই অবস্থায় ই এর মান হবে, অর্থাৎ ক্যাপিটাল ই এর মান জিজ্ঞাসা করেছে। এটা একটু কনসেপচুয়ালি বলে দিই। দেখো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন কোনো চার্জ থাকে তার উপরে কত বল কাজ করে আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইন্টু সেই চার্জ, অর্থাৎ ক্যাপিটাল ই ইন্টু স্মল ই, এটা হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের জন্য যে ফোর্সের মান, এফ সমান ক্যাপিটাল ই ইন্টু স্মল ই। আবার ওই চার্জ, ওই যে গ্র্যাভিটি ফোর্স ফিল করে সেটা কত, এম ইন্টু জি। তাহলে গ্র্যাভিটি ফোর্সের এম ইন্টু জি মাস্ট বি ইকুয়াল টু দ্য কি, ওখানে এফ সমান ই ইন্টু ই, এটাকে ইকুয়াল করো, তাহলে ইট গিভস দ্য রেজাল্ট কী দেবে, ক্যাপিটাল ই সমান এম জি বাই স্মল ই। কমপ্লিট। এবার নেক্সট কোশ্চেন চলে আসি। দুটি বিন্দু আধান অনুপাত বলে দিয়েছে 2:3, এদের মধ্যেকার দূরত্ব বলে দিয়েছে 5 সেন্টিমিটার। তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান কত বলেছে, 96 ডাইন। আধান দুটির মান হবে কত হবে, একটার মান হবে 40 স্ট্যাট কুলম আর একটা হবে 60 স্ট্যাট কুলম। তো এই অঙ্কটা একটু দেখিয়ে দিই, তোমরা বইতেও পেয়ে যাবে, তবু জাস্ট একটু কনসেপ্টটা এটা মুছে দিলাম। দেখো দুটি বিন্দু আধানের অনুপাত বলেছে 2:3 হচ্ছে, তাহলে আমি একটাকে 2q ধরলাম আর একটাকে 3q ধরলাম, হচ্ছে নেচারটা সেমই হবে। তা এখানে বলেছে মধ্যবর্তী ডিস্ট্যান্স 5 সেন্টিমিটার, হ্যাঁ, এবং এদের মধ্যে যে বিকর্ষণ বল সেটা হচ্ছে 96 ডাইন। তাহলে এটা হলে চার্জের মান ধরে বের করতে বলেছে। তার প্রথমত এদের মধ্যে যে বিকর্ষণ বল কাজ করবে সেই বলটার মান আমি এফ ধরে নিলাম, আর এটা সিজে, সেই জন্য এখানে এর মান কনস্ট্যান্টের মানটা 1 হয়ে গেছে, সেই জন্য আমরা এখানে কী করবো, 2q ইন্টু 3q ডিভাইডেড বাই 5 স্কোয়ার, তার মানে 25, বোঝা যাচ্ছে। তাহলে কিউ স্কোয়ার সমান কী লিখবো, এফ এর মান দেখো মানে দেওয়া আছে আমাদের, তো বসিয়ে দাও এখানে 96, তাহলে 96 ইন্টু 25 ডিভাইডেড বাই 6, এটাকে কাটো, তাহলে কিউ সমান কত পাবো, এখানে 4 বেরিয়ে আসবে, এখানে 5 বেরিয়ে আসবে, তাহলে 20 কিউ সমান। তাহলে একটা আমরা 2q সমান কত পেলাম, 2q সমান পেলাম 40 স্ট্যাট কুলাম, আর একটা 3q সমান কত পেলাম, 3q সমান পেলাম 60 স্ট্যাট কুলাম। এই তো পেয়ে গেলাম, কোনো প্রবলেম নেই। এইভাবে তোমরা সলিউশন করে নেবে। পরের অঙ্ক ধরো কী বলেছে, পরাবিদ্যুৎ কি, একে কয় ভাগে ভাগ করা যায়, এগুলো সব বইতে পেয়ে যাবে, কমপ্লিট করবে। জলের আপেক্ষিক তড়িৎবিহীনতা, তো 81 বলতে কী বোঝায়, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বোঝা যাচ্ছে, এটা বইতে পেয়ে যাবে, দেখে নেবে। তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি, টাটা, ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।